ইসরায়েলে ইরানের 4 দফা পাল্টা হামলা, তেল আবিব সহ কয়েক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত 2। দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত 5। মুন্সিগঞ্জের সড়ক দুর্ঘটনায় 2 জনের মৃত্যু। ডেঙ্গুতে এবছর বেশি আক্রান্তের সংখ্যা বরগুনা জেলায়, মোট মৃত্যুর 25%। হটস্পট ব্যবস্থাপনায় জোর। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, অতিরিক্ত যাত্রী নিয়ে সদরঘাটে ভিড়ছে লঞ্চ, প্রচণ্ড গরমে নাভিশ্বাস। আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 10টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি শারিকা তাবাসসুম। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে তছনছ ইসরায়েল। রাতভর 4 দফায় চলে তেহরানের এই পাল্টা হামলা। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তেল আবিব, জেরুজালেম সহ কয়েক শহরে। এখন পর্যন্ত প্রাণ গেছে 2 ইসরায়েলির, আহত আরও 60 জন। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে। এর আগে ইরানে হামলা চালায় ইসরায়েল, এতে প্রাণ যায় 78 জনের। মূলত এই হামলার প্রতিশোধ নিতেই তেহরানের এই পাল্টা হামলা। হামলা পাল্টা হামলা, একবার নয়, দুবার নয়, রাতভর। স্মরণকালের ইতিহাসে নজিরবিহীন এক রাত দেখল ইরান ইসরায়েল। শুরুটা করেছিল জায়নবাদীরা। শুক্রবার ইরানের পারমাণবিক অস্ত্রের উৎপাদন ঠেকানোর নাম করে দেশটিতে একের পর এক হামলা চালায় ইসরায়েল, যার শক্ত জবাবের হুঁশিয়ারি দেয় তেহরান। মধ্যরাতেই সে প্রতিশ্রুতির কঠোর বাস্তবায়ন দেখল তেল আবিব। ইরান থেকে উড়ে আসা শত শত ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে ইসরায়েলের রাজধানীতে। ভেঙে পড়ে বেশ কিছু ভবন, হতাহতের চিৎকারে ভারী হয়ে আসে দখলদার দেশটির আকাশ। আমার পেছনেই বেশ কিছু ভবন রয়েছে যা হামলায় বিধ্বস্ত হয়েছে। এখানে প্রচুর মানুষ আটকা পড়েছে। আমরা তাদের উদ্ধার করার চেষ্টা করছি, তবে ধ্বংসস্তূপ সরানো কঠিন হয়ে পড়েছে। আকস্মিক হামলার তীব্রতায় হতবিহ্বল হয়ে পড়ে আইডিএফ, আর নেতৃত্বে যার থাকার কথা সবার সামনে, সবার আগে তিনি দিলেন গা ঢাকা। হামলার পর মুহূর্তেই নিরাপদ আশ্রয়ে সরে যান নেতানিয়াহু। তবে কোথায় সে নিরাপদ স্থান, সেটি রাখা হয় অজ্ঞাত। আর এর মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কুমিরের কান্না কাঁদেন ইসরায়েলি দূত। ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, এখনই তাদের না থামালে 2 দিন পর পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছুড়বে। বিশ্বশান্তি ধরে রাখতে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখার অনুমোদন দেয়া যাবে না। Iran could have produced enough material for multiple bombs. ভোরের আগে ফের ইরানের হামলা। এবারে শুধু তেল আবিব নয়, লন্ডভন্ড হয় জেরুজালেম সহ বড় কয়েকটি শহর। সাইরেনের শব্দে কেঁপে ওঠে হাইফা, এলিয়াত সহ বেশ কিছু এলাকা। মধ্য ইসরায়েলে হুড়মুড় করে ভেঙে পড়ে অসংখ্য ভবন। কয়েকটি আবাসন থেকে ভেসে আসে আগুনের লেলিহান শিখা। কয়েক মিনিট পরেই ইসরায়েল ফের হামলা চালায় ইরানে। এতে দেশটির মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লেগে যায়, ক্ষয়ক্ষতি হয় বেশ কিছু অঞ্চলে। এই হামলা পাল্টা হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছে দুপক্ষই। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। কিছুতেই যখন হচ্ছিল না সমাধান, তখন ঢাকার রাজনীতি বাগ বদলালো লন্ডনে। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বহুল প্রতীক্ষিত বৈঠকে অনেকটাই কাটল দেশের নির্বাচন নিয়ে এত দিন ধরে জমে থাকা কালো মেঘ। অনড় অবস্থান থেকে সরে আসে দুপক্ষই। ফলে গেল প্রায় 2 দশকের সংলাপ আলোচনাবিহীন বাংলাদেশের রাজনীতিও যেন লেখা হলো নতুন করে। যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রস্তুতি শেষ হলে জাতীয় নির্বাচন হতে পারে আগামী বছর ফেব্রুয়ারিতে। এ এক অভূতপূর্ব সন্ধিক্ষণ। হাজারো ছাত্র জনতার রক্তে রঞ্জিত নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে যে বিভেদের বরফ, তা যেন বিচূর্ণ হলো বহু প্রত্যাশিত সাক্ষাতে। স্বভাবসুলভ বিনয় নিয়ে এগিয়ে এলেন
ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে বাড়িয়ে দিলেন সমঝোতার হাত। আর মা খালেদা জিয়ার সালাম পৌঁছে দিয়ে নোবেলজয়ী প্রধান উপদেষ্টার স্বাস্থ্যের খোঁজ নিলেন বিএনপির আগামীর কাণ্ডারি তারেক রহমান। ঢাকার রাজনীতির আকাশে জমে থাকা কালো মেঘ কাটতে শুরু করে লন্ডনের শুভ্র সকালে। দ্য ডরচেস্টার হোটেলে দুই গুরুত্বপূর্ণ নেতৃত্বের মাঝে ১.৫ ঘন্টা ধরে চলে রুদ্ধদ্বার বৈঠক। বৈঠক শেষে তারেক রহমান যে হাসি মুখ নিয়ে বেরিয়ে এলেন তাতে ছিল ইতিবাচক কিছু ইঙ্গিত। সেটি পরিষ্কার হয় যৌথ বিবৃতিতে। এতে জানানো হয় আগামী রমজানের আগেই নির্বাচনের প্রস্তাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জবাবে প্রধান উপদেষ্টা জানান, প্রস্তুতি সম্পন্ন করা গেলে রমজানের আগের সপ্তাহে নির্বাচন হতে পারে, তবে সেক্ষেত্রে সংস্কার ও বিচারের অগ্রগতি প্রয়োজন হবে। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে। ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ ও সংস্কার এগিয়ে নেওয়া হবে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব। সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারব। এছাড়া আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, যে কোনো সময় দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারেক রহমান। তারেক রহমান সাহেব যখনই ইচ্ছা উনি দেশে ফিরে যেতে পারবেন, সুতরাং এটা সিদ্ধান্ত উনি নেবেন সময় মতো। আবহাওয়াটা খুব ভালো। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে যে কোনো জটিল পরিস্থিতির সমাধান আলোচনার টেবিলে হওয়ার নজির নেহায়েতেই কম। তাই ইউনূস তারেকের এই বৈঠককে একটি দৃষ্টান্ত বলে মনে করা হচ্ছে। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। কেমন হলো লন্ডন বৈঠক? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দুপক্ষের ছাড় দেওয়ার মানসিকতা ইতিবাচক। নজিরবিহীন এই বৈঠকে এড়ানো গেছে রাজনৈতিক সংঘাত। আর পশ্চিমাদের মতে এমন উদ্যোগ রাজনীতির জন্য অনন্য উদাহরণ। আরও জানাচ্ছেন মোর্শেদ হাসিব। ঢাকার রাজনৈতিক আলোচনা যখন ঘুরে ফিরে আটকে থাকছিল নির্বাচনী দিন তারিখের অনড় অবস্থানে, তখন কিছুটা যেন স্বস্তি মিলল লন্ডনে। প্রায় 2 ঘন্টার আলোচনায় সেখানে সমাধান খোঁজার চেষ্টা করলেন ডক্টর ইউনূস ও তারেক রহমান। নজিরবিহীন এমন বৈঠকে কি কেটে গেল দেশের রাজনীতির আপাতত সব সংকট, নাকি এখনো পেরোতে হবে আরো অনেকটা পথ? এমন প্রশ্নে দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ বলেন, এই পদক্ষেপ ছাড়া অন্তর্বর্তী সরকারের এগিয়ে যাবার খুব বেশি সুযোগ ছিল না। পাশাপাশি এই বৈঠকের পর বাংলাদেশের রাজনীতিতেও প্রভাব বাড়িয়ে নিলেন তারেক রহমান। এই বৈঠকের ভেতর দিয়ে রাজনীতির উপর তারেক রহমানের যে একক নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এই সরকার গত 10 মাসে যেভাবে পার করে এলো তাতে তাদের অর্জন খুব কম ছিল, ফলে এরকম একটা বৈঠক ছাড়া এই সরকার আর এগোতে পারছিল না। বাংলাদেশের ইতিহাসে সুষ্ঠু, গ্রহণযোগ্য আর অংশগ্রহণমূলক ভোটের প্রশ্নে বারবারই হয়েছে সংঘাত, রক্তপাত। আরেক রাজনৈতিক বিশ্লেষক ফাহাম আব্দুস সালাম বলেন, অন্তত তেমন সংঘাত এড়ানো গেছে এবার, যা ইতিবাচক। বাংলাদেশের ইতিহাসে অন্তত আমার জীবদ্দশা আমি প্রথম দেখলাম যে একটা কোয়াইট পসিবল পলিটিক্যাল টার্ময়েল, যেটা হতেই পারতো এবং হওয়াটাই স্বাভাবিক, সেটা এড়ানো গেছে সোফায় বসে। একটা সভ্য রাষ্ট্রে সমস্যা প্রতিদিন হবে, কিন্তু সেই সমস্যার সমাধান যারা অ্যাডাল্ট, যারা রেসপন্সিবল, তারা সিভিলাইজড ওয়েতে বসে একটা সমস্যার সমাধান করবেন, এটা আমরা চাই দেখতে। এবং এই জিনিসটা যে
তারেক রহমান সাহেব এবং ইউনূস সাহেব দুজন মিলে বসছেন, এজন্য উভয়ই ধন্যবাদ পাবেন। এদিকে বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার ঢাকার বিদায়ী জার্মান রাষ্ট্রদূত ভোটের দিনক্ষণ নিয়ে ছাড় দেবার এমন মানসিকতাকে স্বাগত জানান। There was a sense of compromise, which is always the essence of democracy. They have been talking, and I think that was for most of the observers the most important point. They have been talking about the time frame and the date of the elections, and at least as we stand now, both sides have shown some flexibility, and I think that is a very welcome sign for the stability of the country. রাষ্ট্রদূতের মতে রাজনৈতিকভাবে স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায় বিদেশি বন্ধুরাও। মোর্শেদ হাসিব, চ্যানেল 24। এই বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে সারা দেশে আক্রান্ত হয়েছেন ৫,৫৭০ জন, আর এর মধ্যে বরগুনা জেলাতেই আক্রান্ত হয়েছেন ১,৫৫২ জন, অর্থাৎ মোট আক্রান্তের ৪৪% আক্রান্ত বরগুনাতে, আর মোট ২৮ মৃত্যুর ৬ জনই বরগুনা জেলার। তাই বরগুনায় হটস্পট ব্যবস্থাপনার উপর জোর দিয়েছেন কীটতত্ত্ববিদরা। ২০২৫ সালের শুরু থেকে বিশ্বে ৩ মিলিয়ন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, আর এতে মারা গেছেন ১,৪০০ জন। বাংলাদেশেও বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গেল বছরের ১৩ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছিল ৩,১৮১ জন, আর মৃত্যু ছিল ৩৯। এবছরে একই সময়ে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৫,৫৭০ আর মৃত্যুর সংখ্যা ২৮। গেল বছর চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা বেশি থাকলেও মৃত্যু বেশি হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, আর এবছর বরিশাল বিভাগে আক্রান্তের সংখ্যা বেশি আর মৃত্যুও বেশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। গেল বছর চাঁদপুর জেলায় বেশি আক্রান্তের সংখ্যা থাকলেও এবছর বেশি আক্রান্তের সংখ্যা বরগুনা জেলায়। এই জেলায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১,৫৫২ আর মৃত্যু হয়েছে ৬ জনের। বরগুনা কোস্টাল এরিয়া হওয়ার কারণে, পানি লবণাক্ত হওয়ার কারণে মানুষ, সাধারণ জনগণ বিভিন্ন জায়গাতে তারা বৃষ্টির পানি জমিয়ে রাখে, বিশেষ করে মটকা, বালতি, ড্রামে তারা এই বৃষ্টির পানি জমিয়ে রাখে এবং সেগুলি তারা তাদের রান্নাবাড়া, তাদের গোসল এর কাজে ব্যবহার করে। এই যে পানির সংকট, সেই পানির সংকটটি যতদিন পর্যন্ত সমাধান না হচ্ছে ততদিন পর্যন্ত ডেঙ্গু নিয়ন্ত্রণ করা খুব কঠিন। বরগুনা জেলায় হটস্পট ব্যবস্থাপনার উপর জোর দিচ্ছেন কীটতত্ত্ববিদরা। যেই বাড়িতে ডেঙ্গু রোগী আছে সেই বাড়ির চতুর্দিকে 200 মিটারের মধ্যে ফগিং করে, লার্ভিসাইডিং করে নিশ্চিত করতে হবে যেন ওই বাড়ির আশপাশে কোনো মশা বেঁচে না থাকে, কারণ ওই বাড়িতে যদি মশা বেঁচে থাকে তাহলে ওখান থেকে ডেঙ্গুটি আরও বেশি বিস্তৃত হবে, জ্যামিতিক হারে ছড়িয়ে যাবে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। দর্শক, ঈদুল আজহার ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ। ছুটির শেষ দিন সকালে সদরঘাটে ছিল মানুষের উপচে পড়া ভিড়। আমরা সেসব খবর জানবো। কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী। আমরা সিরাজগঞ্জের খবর নেব, সেখান থেকেও যুক্ত হবেন আমাদের সহকর্মী। শুরুতেই চলে যাব কমলাপুর রেল স্টেশনে। শিশির, ছুটি তো শেষ, মানুষ ফিরতে শুরু করেছে ঢাকায়। কেমন দেখছেন ভিড়? কোনো ধরনের শিডিউল বিপর্যয় ঘটেছে কিনা, বিস্তারিত জানাবেন। সারিকা, ঈদ উপলক্ষে 10 দিনের সরকারি ছুটি দেওয়া হয়েছিল, যে ছুটিটি শুরু হয়েছিল গত 5 তারিখে এবং আজকে কিন্তু সেই সরকারি ছুটি শেষ হচ্ছে। এবং আমরা দেখতে পেয়েছি অনেকেই গত 2-3 দিনের মধ্যে কিন্তু গ্রাম থেকে পরিবার পরিজনের সাথে ঈদ করে তারা কিন্তু ঢাকায় ফিরে এসেছেন এবং আজকে যেহেতু সরকারি ছুটি শেষ হচ্ছে, আজকেও কিন্তু আমরা যাত্রীদের চাপ দেখতে পেয়েছি। আমরা সকাল 8টার কিছুক্ষণ পর থেকে আসলে কমলাপুর রেল স্টেশনে অবস্থান করছি এবং দেখতে পেয়েছি যে ইতিমধ্যে প্রায় 4-5টি ট্রেন এসেছে এবং প্রতিটি ট্রেনেই কিন্তু যাত্রীদের বেশ ভিড় ছিল। এবং যাত্রীরা যেটি আমাদেরকে জানিয়েছেন যে একে তো কয়েকদিন ধরে তীব্র গরম পড়ছে এবং ট্রেনে প্রচুর ভিড়, সে কারণে তাদের কিন্তু বেশ ধকল পোহাতে হয়েছে। অনেকে বলছেন যে অনলাইনে তারা টিকিট কেটেছেন, টিকিট নিয়ে ভোগান্তি হয়নি। আবার কেউ, আমরা দেখতে পেয়েছি কেউ কেউ ট্রেনের ছাদে করে এসেছেন, যদিও ট্রেনের ছাদে ওঠাটা ঝুঁকিপূর্ণ এবং এটি কিন্তু সম্পূর্ণ নিষেধ, তবুও অনেকেই কিন্তু ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে করে এসেছেন। তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম কেন এরকম ঝুঁকি নিয়ে এসেছেন, তো তারা বলেছেন যে ঢাকায় ফেরাটা খুবই প্রয়োজন ছিল এবং
যেহেতু ট্রেনের টিকিট পাচ্ছিলেন না, সে কারণেই এরকম ঝুঁকি নিয়ে তাদেরকে কিন্তু আসতে হয়েছে। আর শিডিউল বিপর্যয়ের কথা যেটি জানতে চাচ্ছিলেন সেটি হচ্ছে যে এখন পর্যন্ত সেরকম শিডিউল বিপর্যয়ের কোনো খবর পাইনি, তবে কোনো ট্রেন হয়তো বা আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা দেরি করে তারপরে কিন্তু রেল স্টেশন, কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছেছে। শুধুমাত্র রাজধানীতে যে মানুষ ফিরছেন সেটা কিন্তু না, অনেকে কিন্তু নানা কারণে হয়তো ঈদের সময় ছুটি পাননি কিংবা অন্যান্য প্রয়োজনে তারাও কিন্তু এখন কমলাপুর রেল স্টেশন থেকে তাদের নিজ নিজ যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যের দিকে যাচ্ছেন। তবে ঢাকায় যারা ফিরে এসেছেন তারা সবাই বলছেন প্রিয়জনের সাথে যে ঈদ আনন্দ উপভোগ করে আসার যে উদযাপন করার যে আনন্দ, সেই আনন্দই আগামী দিনে তাদেরকে আসলে আরো সজীব এবং সতেজ রাখতে ভূমিকা পালন করবে। সারিকা, শিশির, ধন্যবাদ আপনাকে। দর্শক, ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, সেই ব্যস্ততার খবরই জানছিলাম। 4 দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকাল 9টা 45 মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা 7টা 15 মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি 4 দিনের সফর শেষে রওনা হন। এদিকে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সংস্কার কাজের অগ্রগতি সহ আগামী জাতীয় নির্বাচনের বিষয় নিয়ে এই দুই নেতা কথা বলেন। রাত পোহালে পর্দা উঠছে ক্লাব বিশ্বকাপের। নতুন নিয়মে হবে টুর্নামেন্ট। বিশ্বকাপ ফুটবলের আদলে গড়াবে 21তম আসর। যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে 6 কনফেডারেশনের 32 দল। অভিনব ডিজাইনের ট্রফি, চাবি হাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে ফিফা বস জিয়ান্নি ইনফান্তিনোর এমন দাবি। ট্রাম্পের মতো ফিফা ক্লাব বিশ্বকাপ ট্রফি দেখে কিছুটা অবাক হতে পারেন যে কেউ। ইনফান্তিনোর স্বপ্নের প্রজেক্ট। প্রতিযোগিতা পুরনো হলেও নতুনত্বের ছোঁয়া নিয়ে শুরুর অপেক্ষায় 21তম আসর। টিকিট নিয়ে আগ্রহ কম, এমন খবর চাউর। তবে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পের মতো তারকারা যখন মাঠে নামবেন তখন কি আর পূর্ণতা না পাবে গ্যালারি? মেসি নিজেও রোমাঞ্চিত। দারুণ একটা টুর্নামেন্ট, আমি বেশ রোমাঞ্চিত। বিশ্বের সেরা ক্লাবগুলোর সাথে খেলতে যাচ্ছি, প্রত্যাশা অনেক, ভালো করার চেষ্টা থাকবে। যুক্তরাষ্ট্রের 11 শহরের 12টি ভেন্যুতে আগামী 30 দিনে 63 ম্যাচ। 8 গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে 32 দল। ঠিক বিশ্বকাপ ফুটবলের আদলে গ্রুপ পর্বের বাধা পেরুলে রাউন্ড অফ 16 এর পর কোয়ার্টার, সেমি আর ফাইনাল। এই সংস্করণে 4 বছর অন্তর অন্তর গড়াবে ফিফা ক্লাব বিশ্বকাপ। সবথেকে বেশি রয়েছে ইউরোপের 12টি দল, আমেরিকা, আফ্রিকা, এশিয়া, ওশেনিয়া। বিশ্বের বড় ক্লাবগুলোর সাথে স্বাগতিক হিসেবে থাকছে ইন্টার মায়ামি। বার্সেলোনা, লিভারপুলের মতো নামি দামি আর শক্তিশালী ক্লাবগুলোকেও মিস করবে ফুটবল প্রেমীরা। মূলত নির্দিষ্ট কোটা, র্যাঙ্কিং, চ্যাম্পিয়ন্স লিগ গেল 4 বছরের পারফরমেন্সের হিসাব নিকাশ করে দল বাছাই করেছে ফিফা। শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছে ফুটবলাররা। প্রস্তুত উদ্বোধনী ম্যাচের ভেন্যু হার্ড রক স্টেডিয়াম। মেসির ইন্টার মায়ামির প্রতিপক্ষ মিশরের আল আহলি। আরিফুল ইসলাম, চ্যানেল 24। এ ছিল সকাল 10টার খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।